যারা সনাতন ধর্মী, যারা এতদিন ডিপার্টমেন্টে চাকরি করছে, এত সিনিয়র জুনিয়র যারা যারা আছি, যেখানে মুসলিম আইসি ওসি ডিপার্টমেন্টে মেজর কিংবা এরকম কোনো জায়গা যারা প্রতিষ্ঠিত আছে, আমি নিজে শিয়ালদায় রেখেছিলাম, একজন আইসি এসছিলেন, তারা এবার বলবে শেষ কথা, তাদের উপরে কোনো কথা বলা যাবে না। এই সরকারের আমলে এই মুসলিম তোষণ, তাদেরকে বিভিন্ন পদে যেসব অফিসাররা আছেন তাদের কথায় চলতে হবে। আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো প্রায়োরিটি নেই, তাদের ভারতীয়তা, তাদের জাতীয়তা বোধ নেই। হ্যাঁ, কিছু মুসলিম আছে, তারা কিছু ভালো মুসলিম আছে, একদম সব খারাপ না, কিন্তু ম্যাক্সিমাম মুসলিম ডিপার্টমেন্টে তাদের ভারতীয় জাতীয়তা বোধ নেই। তাদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে ডিউটি করে দেখেছি, যারা বিভিন্ন পোস্টে আছে, নিচুতলার কর্মচারীদের তারা কুকুরের মতো ব্যবহার করতো, এখনো করে বিভিন্ন জায়গায়, কেউ তো মুখ খুলতে পারছে না। কিন্তু এখন তো সময় এসছে, সনাতন ধর্মের আমাদের সরকার এসছে, হাত জোর করে আবেদন, এই বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন পদে এইসব যারা অফিসাররা আছেন, বিভিন্ন মেজর থেকে শুরু করে, তাদেরকে একটু দেখুন। তারা যদি ওই পদে আবার থেকে যায়, তারা কিন্তু আর বাকি কোনোদিনও মাথা তুলতে পারবে না। এই ডিপার্টমেন্টে একদম শেষ করে দিয়েছে একদম। বিভিন্ন জায়গায় যেসব মুসলিম যারা আছেন, সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের মানসিকতা, আমাদের ভারতীয় জাতীয়তাবোধের মানসিকতা তাদের নেই। তাদের সঙ্গে কথা বলে, ব্যবহার করে, তাদের সাথে ডিউটি করে বুঝতে পেরেছি তারা আমাদের না। হ্যাঁ, কিছু সংখ্যক আছেন ভালো মানুষ, একদম নেই তা না, একটা পার্সেন্টেজ তাদের অনেক কম। হাত জোর করে করজোর অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এটা আপনি দেখুন, পুলিশ ডিপার্টমেন্ট এটা সংশোধন না করলে ভবিষ্যতে কিন্তু বিরাট বিপদে পড়বে। আজকে না হলে 10 বছর পরে হলেও পড়বে। এই জায়গাটা আপনি একটু দেখুন, মুখ্যমন্ত্রীকে করজোরে আবেদন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, কি দেখাবো? রাজ্য পুলিশের একজন সাব ইন্সপেক্টর, তিনি পুলিশের চাকরিতে অবসর নেননি, কিন্তু পুলিশের চাকরিতে তাকে এমন করে দেওয়া হয়েছে যে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এসে চায়ের দোকান করে পেট চালাচ্ছেন স্ত্রী পুত্রকে নিয়ে। চমকে গেলেন তো? চমকানোর মতনই ব্যাপার। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর তন্ময় চ্যাটার্জি, এই তন্ময় চ্যাটার্জি ব্যারাকপুর তিনি থাকেন এবং বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে তিনি কর্মরত ছিলেন। এরপরে তাকে ট্রান্সফার করা হয় হাওড়া ডোমজুর থানায়। সেখান থেকে তিনি এখন ব্যারাকপুরের রাস্তায় চায়ের দোকান চালিয়ে পেট চালাচ্ছে। দেখুন আগে সেই ছবি, তারপর আমরা ঘটনার বিস্তারিত বর্ণনা শোনাবো। তন্ময় চ্যাটার্জি কি বলছেন সবটা শোনাবো। কাগজে কাপ নেই, কাগজে কাপ একটা ভাড়ের মধ্যে ভালো লাগে না, একটা ভাড়ের মধ্যে ভালো লাগে।
থাকবেই তো, বলছি ভাই থেকে তো নির্লজ্জ তো ওদের তো লজ্জা পেয়ে আর পুলিশ নিয়েও আছে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নেই, এগুলো আমাদের সিকিউরিটি কথা বলবো, কথা করতেই হবে। ঠিক আছে, তারপরে কথা বল, বাইরে আছে। ভালো লাগবে ভুল যাবে কেউ? চ্যানেল নাকি দাদা? ও দাদা আজকের এই প্রতিবেদনটি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আজকের যে প্রতিবেদন আমরা আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন, জেনে সবাই জানেন যে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলেন, যার মাথায় রেখেছিলেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেজুরবৃত্তি করা পুলিশের ইন্সপেক্টর থেকে ডিসি পদমর্যাদায় আসীন হওয়া এবং অবসর নেওয়ার পরেও তাকে আবার নতুনভাবে চাকরিতে যোগ দেওয়ানো সেই ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছেন। ওয়েলফেয়ার বোর্ডটা কিসের জন্য তৈরি করেছেন? ওয়েলফেয়ার বোর্ডটা তৈরি হয়েছিল সাধারণ পুলিশ কর্মী যারা, তাদের সুযোগ সুবিধা, সুখ দুঃখ এইগুলো দেখার জন্য। কিন্তু সেগুলো কি দেখা হয়েছে? আমাদের কাছে যে তথ্য প্রমাণ এসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে শান্তনু সিনহা বিশ্বাস কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই পুলিশ অফিসারদের থেকে বিভিন্ন সময় ভয় দেখিয়ে টাকা তুলে, এবং শুধু তাই নয়, সোনা পাপ্পু আপনারা দেখছেন যে দুষ্কৃতী মাফিয়া, তাদের সাথে যোগসাজশ করে কিভাবে টাকা রোজগার করেছেন। আর পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এটাকে একটা ফুটো জগন্নাথ বানিয়ে রেখে সর্বময় কর্তা হয়েছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। তিনি মোটা অঙ্কের টাকা তুলে এই তৃণমূল নেত্রী আর তার ভাইপোর কাছে সেই টাকা পৌঁছে দিতেন। সেরকমই কিন্তু তদন্তে উঠে আসছে। আমাদের খবরের বিষয়বস্তু আজকে নয়, এটা নয়। আমাদের খবরের বিষয়বস্তু হলো যে এই যে তন্ময় চ্যাটার্জি, যাকে আমরা দেখালাম চায়ের দোকান করছেন, সেই তন্ময় চ্যাটার্জি তিনি এই ওয়েলফেয়ার বোর্ডের কাছে গিয়েছিলেন যে তিনি অসুস্থ, তার অ্যাজমা রয়েছে, তাকে সে থানায় চাকরি করতে পারছে না, এবং থানায় চাকরি করতে গেলে পুলিশের যে উৎকোচ গ্রহণ করা, সেই গ্রহণ করার কাজেও তিনি অপারগ। তাই তাকে এমন একটা জায়গাতে ট্রান্সফার করা হোক যেখানে তিনি ঘরের মধ্যে যে সমস্ত পুলিশের কাজকর্ম থাকে সেই কাজকর্মের জায়গাতে তাকে পোস্টিং করা হোক। শোনা হয়নি তার কথা। তার অ্যাজমা যে অসুস্থতা, সেই অসুস্থতাকে গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব না দিয়ে তাকে বলপূর্বক রাস্তায় ট্রাফিকের ডিউটি করতে বাধ্য করা হয়েছে। ভাবতে পারছেন? তারপর তিনি কি বলছেন তন্ময় চ্যাটার্জি? পুলিশের কর্মীদের কথা শোনা উচিত। তন্ময় চ্যাটার্জির সাক্ষাৎকার নিয়েছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। শুনুন সেই সাক্ষাৎকার। আপনার নাম কি দাদা? আমার নাম তন্ময় চ্যাটার্জি। আপনি পশ্চিমবঙ্গ পুলিশে আছেন? আমি বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে কর্মরত আছি। কোথায় আছে আপনার পোস্টিং? আমি বর্তমানে ইলেকশন পোস্টিং আমি বারাসাত থেকে আছি আপনার হাওড়া পুলিশ কমিশনারে। আচ্ছা, আমরা যেটা খবর পেলাম যে আপনার এই পুলিশ জীবনে বিভিন্ন বঞ্চনার আপনি শিকার হয়েছেন। কিভাবে হয়েছেন সেটা একটু বলুন তো।
আমি 1998 সালে চাকরিতে ঢুকি। চাকরিতে ঢোকার পর আমার প্রথম পোস্টিং হয় কমব্যাট কমান্ডো হিসাবে। আমি চলে যাই নর্থ বেঙ্গলে, তখন কেএলও মুভমেন্ট চলছিল। কেএলও মুভমেন্টের সময় তখন ওখানে আমি গোটা 2004 সাল অবধি আমি ওখানে থাকি এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, বিভিন্ন জায়গায় কেএলও মুভমেন্টের সময় আমি ডিউটি করি। তারপর ওখান থেকে আমি চলে আসি পোস্টিং হয়ে আইবি ডাইরেক্টর সিকিউরিটি, সিএম সিকিউরিটি সেল, যেটা লর্ডসেনা রোডে ছিল আগে। সেখানে সিএম সিকিউরিটি সেলে 5 বছর 2008 সালের শেষ অবধি আমি ছিলাম। আমার এএসআই প্রমোশন হয়। ওখান থেকে আমি চলে যাই জিআরপিতে, বোম স্কোয়াডে। ওখানে আমার জিআরপি পোস্টিং হওয়ার পর বোম স্কোয়াডে আমাকে ওসি হিসেবে নিযুক্ত করা হয়। তো ভালোই চলছিল আমার চাকরির জীবন, কোনোরকম কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে 19 সাল থেকে আমার প্রতিবন্ধকতা শুরু হয়ে যায়, আমার উপর একটা বলতে পারেন থ্রেট কালচার শুরু হয়ে যায় 19 সাল থেকে। যাই হোক 21 সালে করোনার সময় আমি পুরো ডিউটি করেছি। এই করোনাকালে আমার অ্যাজমা আছে, হাই অ্যাজমা আছে, আমার বংশগত রোগ। আমার এই অ্যাজমা দিয়ে সমস্ত আমার যারা বংশধররা গত হয়েছেন, আমিও হয়তো সেই রোগী গত হব। তো বর্তমানে আমার যে চাকরির অবস্থা, আমার একটা চায়ের দোকান করে চালাতে হচ্ছে। না, আপনি যে এই যে পুলিশের চাকরি করাকালীন বিভিন্ন সময় যে আপনাকে প্রসিডিং, আপনাদের বিভাগীয় তদন্তের মুখে ফেলা হয়েছে, এগুলোর কারণটা কি? আমি যখন ইলেকশন পোস্টিং হয়ে যখন হাওড়া রুরালে গেলাম পোস্টিং হয়ে, তখন আমি একটা পেয়ার করেছিলাম যে আমাকে যেন কোনো থানা ফাঁড়ি কিংবা কোনো রকম আমি ট্রাফিকে আমি পারবো না। কারণ হচ্ছে আমি এই প্রফেশনে আমাদের বিভিন্ন রকমের ডিপার্টমেন্টস উইংস আছে। আমি বোম স্কোয়াডে ছিলাম, আমি আইবিতে ছিলাম, আমি ল অ্যান্ড অর্ডার ডিউটি জানি, ভিআইপি ডিউটি জানি, আমি বোম ডিসেকশন স্কোয়াডের কর্মী ছিলাম, সেখানে জানি, এতদিন ডিউটি করেছি। আমি থানা ফাঁড়ির সম্বন্ধে আমার একটু দুর্বলতা আছে, একটু পড়াশোনা নিয়েও দুর্বলতা আছে। আর আমি জীবনে এরকম কোনো দিন ভাবিনি থানা ফাঁড়িতে আমি খাটবো। প্রমোশনটা হয়েছে ঠিকই, তখন একটা নন গেজেট এবং অ্যাসোসিয়েশনের টানা পড়ে আমি উত্তরবঙ্গে পরীক্ষা দিয়েছিলাম এএসআই। আমনা আরামনাম তাও জানতাম না, ওনারাই ফিল আপ করে পরীক্ষা দিয়েছিলেন। তখন প্রমোশন পাই এএসআই 2003 সালে। তারপরে যাই হোক প্রমোশনটা 2008 সালে আসে। আসার পর আমি 2009 সালে আমি জিআরপিতে এসে প্রমোশনটা নিই। তো জীবনে থানা ফাঁড়ি কাটবো কিংবা কোনোরকম কোনো অবৈধ কোনো রকম কিছু করবো সেটা কোনোদিনই ছিলাম না। আর আপনাকে মানে কোন কোন পুলিশ যারা এই যে আপনি যে সৎভাবে কাজ করার চেষ্টা করেছেন, আপনার জীবনে, চাকরি জীবনে এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির নেপথ্যে কারা রয়েছে? অতীন নেপথ্যে আমি বারাসাতে যখন আমাকে ডিআইও হিসাবে শ্রী রাজনারায়ণ মুখার্জি আইপিএস মহাশয় আমাকে নিযুক্ত করেন, আমি আমার কর্মদক্ষতায় যতটুকু আমি আইবি থেকে শিখেছিলাম। কত সালে? এটা আপনার 2022 সালে। আচ্ছা, তারপর আমি সায়েন্সপুরে ট্রেনিং করার পর আমাকে উনি ওখানে নিযুক্ত করেন। তার আগে আমাকে ওসি ট্রাফিক টাকি রোড করেছিল। আমি বললাম স্যার আমি তো জীবনে হাত পেতে পয়সা নিতে পারি না, আমি পারবো না, ওইসব চাকরি আমি করতে পারবো না। তারপর উনি আমার ডিআইও করেছিলেন। জায়গাটা ছোট্ট থানা, শাসন থানা, ওখানে মাইনরিটি জায়গা, খুব ভালো ছোট্ট থানার মধ্যে আমি নিজের কাজকর্ম যতটা পেরেছি শিখেছি এবং আরও সবার কলিগের কাছ থেকে শিখে আমি নিজের কাজ চালাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আমি দেখলাম আমাকে ডিআই হিসাবে আমার নাম ছিল না, অন্য ডিস্ট্রিক্টে পোস্টিং, যেহেতু নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে অনেকেই হোম ডিস্ট্রিক্ট, প্রচুর অফিসার ছিল। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার নামটা ছিল না, রাতারাতি আমার নামটা ঢুকে গেল। সেখানে ডিআইও 1 ছিলেন মানস কুমার মাইতি। হঠাৎ করে শুনলাম নাকি স্যার, ডিআই 1 স্যার আমার নামটা দিয়ে দিয়েছে। তখন এসপি ছিলেন ভাস্কর মুখোপাধ্যায়, উনি আমার নামটা রিপোর্ট করে আমাকে হাওড়া রুলার দিয়ে দিল। মনটা খারাপ হয়ে গেল যে আমি তো কোনো রকম ডিআই অবস্থায়, আমি তো খুবই কম ওখানে আমাকে ফাইল হতো, সেগুলো করতাম, ডোমিসিয়াল বিভিন্ন রকম কাজ করতাম, কিন্তু কোনো রকম এরকম কোনো দিন ভাবিনি। যাই হোক আমি হাওড়া রুলায় গিয়ে আমি ওখানকার এসপি চিঠি দিয়েছিলাম, অ্যাপ্লিকেশান করে দিয়েছিলাম, মেল করেছিলাম যে আমাকে অন্তত দয়া করে আমাকে থানাবাড়ি দেবেন না, আমার এমনি অ্যাজমার প্রবলেম আছে, শরীর অসুস্থ, আমার একটি সন্তানটা একটু মানসিকভাবে একটু মানে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এটা তো একদম মানে 100% ঠিক। ওখানে গিয়ে দেখলাম যে আমার সঙ্গে কেউ ভালোভাবে কথা বলছে না। এমনকি আরও বিপ্লববাবু ছিলেন, ওনাকে বারবার রিকোয়েস্ট করালাম, আড়াইকে রিকোয়েস্ট করেছি। ওখানকার পিএ ছিলেন, ওনাকে পিএ সাহেবের পিএকেও বললাম, কোনো রকম কেউ আমার কোনো হেল্প করলো না। মানে একটা সামান্যতম তৃণমূল প্রভাবিত যে পুলিশের যে ওয়েলফেয়ার বোর্ড ছিল, শান্তনু বিশ্বাস এখন জেলে আছেন, এবং এই যে যারা পুলিশের উন্নয়নের নামে ছিল, তারা আপনার কোনো ভালো কাজ করেছে? ভালো থেকে কথা ক্ষতিই করে দিল আমার জীবনটাকে তো ক্ষতি করে দিল। তাদের কাছেও আমি গেছিলাম, তাদেরকেও আমি বলেছিলাম, কিন্তু পরে বুঝতে পারিনি যে তারা কোনো এক প্রভাবশালীর ব্যক্তিতে আমার এগেনস্টে, অন্তত আমি কি যে করেছি জানি না, আমার এগেনস্টে কন্টিনিউ আমার খারাপ করার জন্য, আমার সার্ভিস ক্রিয়ার খারাপ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। এবং ওয়েলফেয়ার প্রত্যেকটা মুভমেন্টের ওরা গোপনে আমার খবর নিত, আমি আসছি কখন, যাচ্ছি কখন, কী করছি। যাই হোক আমার জীবনটাকে পুরো ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট শেষ করে দিল। আমার স্ত্রী
আমার স্ত্রী বাসুদেব পরমাণিক বলে একজন ব্যারাকপুরে আছেন ওয়েলফেয়ারের, তিনি উচ্চপদস্থ কর্তা, তার পায়েও ধরেছিল যে আমার স্বামীটিকে বাঁচান, এতদিন ধরে অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছে, আমাদের মাইনে বন্ধ করে দিচ্ছে, টর্চারিং করছে। মানে আমার তাহলে এটা নামেই ওয়েলফেয়ার বোর্ড ছিল পুলিশের, একদম কিন্তু কোনো ওয়েলফেয়ার হয়নি যাদের ওরা তল্পিভাবিকতা না করেছে। হ্যাঁ, আমি হয়তো ওনাদের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু ওনাদের তো আমি মানে ওনাদের তল্পিবাহক ছিলাম না। নম্বরী কাজগুলো আপনি সাপোর্ট করেন। আমি ওনাদের কোনো কিছুতেই ছিলাম না, কিন্তু আমার বিরুদ্ধে ওনারা কেন করলেন, কার প্রভাবিত, কার অর্ডারে করলেন, কি জন্য করলেন। তাহলে আজকে যে আপনাকে একজন পুলিশ কর্মচারী থেকে আপনাকে যে এখন চা বিক্রি করে পেট চালাতে হচ্ছে, এর নেপথ্যে বলা যেতে পারে যে যিনি এখন জেলে রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং তার দলবল ছিল। এখন আপেক্ষিকতা দেখতে গেলে তো আমাকে ওয়েলফেয়ার বোর্ডের তো কর্তারা ওনাই ছিলেন। আমি শান্তনু বিশ্বাস সিনহার কাছেও গেছিলাম, ওনার সঙ্গে কালীঘাট থানায় গিয়ে দেখা করেছিলাম, কোনো পাত্তাই দেয়নি আমাকে। আমি তখন বুঝতে পারিনি যে আমার পেছনে এত ষড়যন্ত্র চলছে। আমি একটা ব্রাহ্মণ সনাতন ধর্মের মানুষ, আমি পূজা অর্চা করি, সবাই জানে, আমার এলাকার লোকও জানে আমি পূজা অর্চা করার লোক, আমি ধার্মিক লোক। তা আমাকে, কোথায় থাকেন? আমি থাকি ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দির, জগদম্বা মা অন্নপূর্ণার মন্দির পাশেই আমার শ্মশানের পাশেই আমার বাড়ি। আচ্ছা, ওরা জানে আমি শ্মশানে সাধনা করি, বিভিন্ন জায়গায় সাধন মার্গের লোক। আমার গুরুকে জানে ওপারে থাকে, তিনি এক পঞ্চদশ জুন আখড়ার, তিনি একজন বর্তমানে মহামণ্ডলেশ্বর, তিনি হরিদ্বারের কামাখ্যার পীঠেশ্বর। আমি তার একজন শিষ্য হয়ে আমি কারোর ক্ষতি করে জীবনে ভাবেনি, আর ডিপার্টমেন্ট আমাকে শেষ করে দিল। সেই জন্য আপনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমি টোটালটাই ষড়যন্ত্রের শিকার, আমি কারোর ক্ষতি করিনি। আমার যে কলিগ ছিল একজন শিয়ালদা, আমারই বোম স্কোয়াডে ছিল, জানি না তার পোস্টিং হলো আমার ওখানে, অথচ আমার পোস্টিং হয়ে গেল বারাসাতে। কিন্তু পিডি অর্ডার ছিল 2010, 2011, 2009 যে ওখানেই আমাদের পোস্টিং হতো সাব ইন্সপেক্টর হিসেবে। জানি না কেন করলো, তার কি অভিসন্ধি ছিল। আমি তো তার কারো কোনো দিন ক্ষতি করিনি, কারো কোনো দিন ক্ষতি করার চেষ্টাও করিনি। আমার পুলিশ জীবনে, আমার জন্মই পুলিশ ব্যারাকের ওখানে, আমি জানি পুলিশ কত খারাপ কাজ করে। আজকে যারা পুলিশের বিভিন্ন থানায় আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, যারা ডাকমাস্টার বলে একটা পদ আছে, সেই ডাকমাস্টার পদে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বর্ডারে, বিভিন্ন থানায়, আমি তো তখন আইবি থেকে যেতাম, বিভিন্ন জায়গায় বর্ডারে, ডিআইজি বর্ডার হয়, বিভিন্ন জায়গায় বর্ডারে যেতাম, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় বর্ডারে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন রকম 2 নম্বরি স্মাগলিং হতো। তারা শিফটি ডিউটি করে গেল, তারা হয়তো ডিউটি করে চাকরি করে সেসব ওসিআইসি রিটায়ার করে গেল, সেসব ডাকমাস্টার রিটায়ার করে বাড়ি গাড়ি করে নিল, তাদের বিরুদ্ধে কিচ্ছু হলো না। এখনও পর্যন্ত টিনলাম, আজকে বলছি, আজ এই সরকার এসছে, নতুন সরকার এসছে, আমি আশা করব এই সরকারের কাছে অন্তত আমাদের মতো পুলিশ কর্মচারীকে আপনারা বাঁচান। পরিবারকে শেষ করে দিল, আমার মতো কত পুলিশ কর্মচারীকে শেষ করে দিল এই ওয়েলফেয়ার বোর্ড। আমরা কোনো ক্ষতি করিনি তার, আমরা কোনো ক্ষতি করিনি। আমি কোনো ওয়েলফেয়ার বোর্ডে কোনো ক্ষতি করিনি, আমার কলিগের ক্ষতি করিনি, তার ভগ্নিপতির ক্ষতি করিনি, কারো ক্ষতি করিনি। কার ভগ্নিপতির কথা বলছেন? এই যে তন্ময় চ্যাটার্জির আপনারা শুনলেন, আরও শুনুন, আমরা আরও শোনাচ্ছি যে কিভাবে তিনি আজকে তার স্ত্রীর যা সোনার গয়না ছিল সব বিক্রি করে কিভাবে কষ্টের মধ্যে দিয়ে চায়ের দোকান খুলে তার দিন যাপন চলছে। এটা কি কাম্য? এটা কি কাম্য যে একজন পুলিশের সাব ইন্সপেক্টর, তাকে তার চাকরি থাকা সত্ত্বেও তাকে চায়ের দোকান চালিয়ে খেতে হবে? কি সরকারই 15 বছর চালালেন? আমরা শুনছিলাম যে সমীরাজ একটা ইন্টারভিউতে বলছিলেন যে যখন 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেননি, তখন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেছিলেন এইসব বুদ্ধিজীবীরা যে আপনি মুখ্যমন্ত্রী হলে আপনি কিভাবে রাজ্য চালাবেন। বলেছিলেন আপনারা যেরকম বলবেন আমি সেভাবেই চালাবো। 7 দিনের মধ্যে কিন্তু বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি। আজকের এই তন্ময় চ্যাটার্জি যিনি রয়েছেন, তিনি কিন্তু আরও বলছেন যে পুলিশ বিভাগের মধ্যে এত জাতপাতের বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এমনভাবে যারা হিন্দু সম্প্রদায়ের পুলিশ অফিসার তাদেরকে এমনভাবে কোণঠাসা করে দেওয়া হয়েছিল যে তাদের অনেকেই চাকরি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা শুনুন সেই কথা। আর ভগ্নিপতির কথা বলছেন আছে আমার এক কলিগ, সে কলিগ, আমি জানতাম না তারা আমার এরকম ক্ষতি করছে পেছন। আমার এক কলিগ আছে নিজে, সুব্রত সর্দার তার নাম, তো বারাসাত জেলায় পোস্টিং। সে ভেতর আরও আমাকে দিয়ে প্রত্যেক দিন ওখানকার যে একটু অসুবিধার বলতো আপনাকে অ্যাবসেন্ট দিয়ে দেবো, আপনি বাড়ি বেরোলে অ্যাবসেন্ট দিয়ে দেবো। অথচ তাদের অন্য সবাই ম্যানেজ হতো, সবাই ম্যানেজে পুলিশে বাড়ি যায়। কদিনের কার ছুটি আছে, পুলিশ ডিপার্টমেন্টে কত ছুটি, আমরা 24 ঘন্টা ডিউটি কর্মচারী, তার মধ্যে আমরা ম্যানেজ করে যেতাম। প্রত্যেক দিন আমাকে থ্রেট দেওয়া হতো, আমার বেডে বসে মাংস মদ খাতে, জানতাম আমি এগুলো পছন্দ করি না।
এমনকি আমাকে আমার পাড়ায় গিয়ে বলেছিল আমি চাকরি থেকে ডিসমিস, যখন আমি সিক করেছিলাম। এই টোটানো রুটি ছিল। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউ করে ডিপার্টমেন্ট থেকে ছাড়েনি, সবাইকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাগিয়েছে। পুলিশের যে ডাক মাস্টারি প্রথা চলে এটার বিরুদ্ধে আপনি একদম আমি আগাগোড়াই ছিলাম, বিরোধিতা করেছেন? একদম বিরোধিতা করেছি। এই ডাক মাস্টার প্রথা কেন? আজকে আমরা মাস্টারের কাজটা কি জানি না। বিভিন্ন থানাকে আমি যা দেখেছি, পুলিশ ডিপার্টমেন্টে ব্যারাকপুরে, আমার ব্যারাকপুরে বাড়ি, ওখানেই পুলিশ বিভিন্ন রকম 2 নম্বরই যে কারবারগুলো চলে সেখান থেকে তালা তুলে বিভিন্ন অফিসারকে খুশি করা, তাদের বিভিন্ন পদের অফিসারকে খুশি করা, এছাড়া তো কোনো কাজ নেই তাদের। তারা দিব্যি চাকরি করে যাবে, তারা চাকরির বিভিন্ন, তাদের কোনো ক্ষতি হবে না, তাদের বাড়ি হবে, গাড়ি হবে, সম্পত্তি হবে, এবং তাদের যারা কি বলবো আর কি স্বনামধন্য অফিসার, তাদের বাড়ি গাড়ি হবে, তাদের এসি হবে, তারা সমস্ত ফেসিলিটি পাবে। অত সাধারণ আমরা যারা পুলিশ কর্মচারী, আমাদের কিছু করতে গেলেই নাকি দোষ হয়, আর তাদের কোনো দোষ নেই। আজকে আমার এই পরিস্থিতির জন্য আজকে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে আমি বহুবার গেছি, তাদের আমার বহু পাও ধরেছে, তাদেরও কোনো ক্ষমা নেই ওদের। আমি ওদের কী ক্ষতি করেছি? আমি শান্তনু বিশ্বাস সিনহা, বিজয় দাউদের কী ক্ষতি করেছি? এই বাসুদেব পরমাণিকের কী ক্ষতি করেছি? আমি তো কোনো ক্ষতি করিনি কারুর, জ্ঞান তো কারুর ক্ষতি করি না। আমি ব্রাহ্মণ মানুষ, পূজার্চা করি, কারুর কোনো ক্ষতি করিনি। আজকে আমার 2টো কিডনি বিক্রি করার অবস্থা এসছে আমার স্ত্রী দুজনে গিয়ে আমরা হসপিটালে গিয়ে আমরা গেছি কিডনি বিক্রি করার জন্য। এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বিজয় রাউত আর এই শান্তনু বিশ্বাস সিনহার টিম টোটালটাই আমাকে এরকম করে রেখেছে। আমরা কিডনি বিক্রি করতে গেছি স্বামী স্ত্রী, আমার কাছে একটা পয়সা নেই, বইয়ের সোনা হলে বন্ধক দিয়ে দিয়েছি। আমার চায়ের দোকানে আজকে তৃণমূল সরকার আসতো, আমার চায়ের দোকানে ঠেট দিয়ে এসেছিলো আমার চাকরি খাওয়ার জন্য, প্রচুরবার ডিসমিস করার জন্য চেষ্টা করেছে। আমি কোনো বন্ধুবান্ধবদের এই বার্তা দিতে যাই, আমি পাড়ার বন্ধুবান্ধব কোনো আত্মীয় সঙ্গে কারো কোনো ক্ষতি করেনি জীবনে। আজকে তাদের এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হয়ে কেন তারা এটা করলো? আমাকে একঘরে করে রেখেছিল আমার পাড়াতে। আমি কখন যাচ্ছি, এমনকি ছোটো 8 বছরের ছেলে যখন পাড়ায় ঢুকতাম, তাকে দিয়ে তার বাবা মারা দেখা করে পড়াতো যে আমি কখন ঢুকছি কখন বেরোচ্ছি। আমার কোয়ার্টারে সারাক্ষণ অশান্তি, 2বার পুলিশ নিয়ে গিয়ে আমার কোয়ার্টারে সামনে ডাস্টবিনের জন্য আমার বউকে থ্রেট করেছে, আমাকে কি থ্রেট করেছে, প্রত্যেকটা নিয়ত আমাকে টর্চারিং করে গেছে। আজকে টিল না বলছি আমি সিক করেছি, আমি যাইনি, থানার চাকরি আমার পছন্দ না। আমি কেন থানার চাকরি করব? কেন আমি ঘুষ খাবো? কেন আমি থানায় গিয়ে লোকের মিথ্যা মামলা দেবো? আজকে লাখ লাখ কোটি কোটি মিথ্যা মামলা। আমি যেদিনকে কাউন্টিং ডিউটিতে ছিলাম হাওড়া রুরালে বিবেকানন্দ ইনস্টিটিউশনে, সেদিনকে বিজেপি সংগঠনের ছেলেরা বলছে স্যার আমাদের একটু ছেড়ে দেন, আমাদের বিরুদ্ধে গাঁজা কেস দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, এই সব ছেলেগুলো দেখেন দাঁড়িয়ে আছে, একটু আমাদের ছেড়ে দেন। আমি ভাই গন্ডগোল করিস না, এখানে গন্ডগোল করা সুন্দর কাউন্টিং হচ্ছে, ছেড়ে দে বাবা। তাহলে লাখ লাখ মানুষকে করেছে, আমি তো অত্যাচারিত বিভিন্ন রকম। আজকে একটা থানার ওইসি, আমরা যেমন সাধনা সিদ্ধি লাভ করি, বিভিন্ন থানার ওসিরা আমি নিজের চোখে দেখা আমার নিজের চাকরি লাইফে, তারা মিথ্যা মামলার জন্য, মিথ্যা মামলা সাজানোর জন্য তারা সিদ্ধি লাভ করতো। তাদের কাছে বাঁহাতের খেল ছিল, তারা বিভিন্ন ঘটনাকে যে কোনো ঘটনা রূপান্তরিত করতে পারতো। আমি নিজের চোখে দেখা, নিজে বিভিন্ন থানায় গিয়ে বিভিন্ন রকম ল অ্যান্ড ডিউটি করেছি। আজকে একটা থানা সিস্টেমে কি চলে, মেজবাবু বড়বাবু ডাক মাস্টার, আর বাদ বাকি সব কুকুরের মতো ব্যবহার করা, অকাত্য কথা গালাগালি দেওয়া। আমি 10 দিন গিয়ে দেখেছি, আমি 11 দিন মাত্র ডিউটি করেছি থানায় গিয়ে। আমার ইচ্ছে ছিল না ইলেকশন ডিউটির জন্য আমি গেলাম, নাহলে একবার প্রসিডিং গেছি থানা না যাওয়ার জন্য, আবার প্রসিডিং করতো আমাকে, আবার আমাকে ডিসমিসই করে দিত। আমাকে ডিসমিস করার জন্য ওয়েলফেয়ার বোর্ডের কিছু কর্মকর্তা এবং তাদের কিছু লোক, ব্যারাকপুরে 8টা ওয়েলফেয়ার আছে ডিস্ট্রিক্ট নিয়ে, আমার পেছনে দিন রাত্রির লোক লাগিয়েছে। আমি তাদের কি ক্ষতি করেছি? আমি ওয়েলফেয়ার বোর্ডের শান্তনু বিশ্বাস সিনহা এবং বিশ্বরের কাছে জানতে চাই যে তাদের আমি কি ক্ষতি করেছি, তাদের আমি কি ক্ষতি করলাম? আপনি কোন প্রভাবশালী ব্যক্তি দিয়ে আমার পেছনে আপনি লাগলেন? আমি তাদের তো কোনো ক্ষতি করিনি, কারো কোনো ক্ষতি দেখাতে পারবেন একটি ব্যক্তি যারা আমি ক্ষতি করেছি। তা কেন আমার উপর এই অত্যাচার? আজকে আমার চা বেচে খেতে হচ্ছে, বইয়ের সমস্ত গয়না বিক্রি করে দিয়েছি আমি, আজকে কিডনি বেচার জায়গা চলে এসছে। তাহলে কোন জায়গায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শুভেন্দু অধিকারীর কাছে, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এই সনাতন ধর্মের সরকারের কাছে আমার একটা হাত জোর করে করজোরে নিবেদন, এটা এই ভিডিওটা দেখে অন্তত সুবিচার করবেন। আমার মতো বহুত পুলিশ কর্মচারী এরকম অবস্থায় বসে আছে আজকে এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের টর্চারিংয়ে। আমরা ইলেকশন ডিউটিতে বিভিন্ন জেলা থেকে এসেছি, আবার যাতে পুরোনো সেই জায়গায় পেতে পারি সেটা দেখেন। বারাসাত ডিস্ট্রিক্টে আমি যাবো না, আমার যদি কিছু দয়া করেন, যদি চাকরিটা আমার রাখতে চান, আমাকে ব্যারাকপুরে যে কোনো ব্যাটালিয়নে পোস্টিং করে দিন। আমি চাই না কোনোদিন কোনো মেন স্ট্রিমে চাকরি করতে, সেখানে বোম স্কোয়াড আছে, নাহলে ব্যারাকপুর কমিশনারটা করে দেন, আর নাহলে আমার 2টো কিডনি বেচার ব্যবস্থা করে দেন আমার স্ত্রীর। এছাড়া আমাদের এখন শেষ অবস্থা, আজকের দিনে দাঁড়িয়ে বলছি। আমি থানায় ডিউটি যাচ্ছি না একটাই কারণে, আমার থানা পছন্দ না। আমি কেন যাবো থানাতে? যারা সুইটেবল, যারা এলিজিবল তারা যাক, আমি তো না, আমি তো অশিক্ষিত মানুষ, ওরা শিক্ষিত, ওরা জ্ঞানী মানুষ। আজকে এই টর্চারিংটা করার পেছনে যা করলো পুলিশ ডিপার্টমেন্টে আমাকে, এরম যেন আমি যে করেছে, মানে যিনি করেছেন, আমার কলিগের যিনি ভগ্নিপতি, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনার কিন্তু পরিবারের কোনো ক্ষতি করেনি। আপনারও মেয়ে আছে, আপনার সংসার আছে, আপনি পুরো পেটে লাথি মারলেন, আপনার কিন্তু কোনো ক্ষতি করেনি। আপনি যে চ্যালেঞ্জটা করলেন, আমি কোনো চ্যালেঞ্জও করিনি। আমি খাটি এটু বলেছি, আমি কোনো জায়গায় আমি কোনো থানা ফাঁড়ি খাটবো না, এটাই আমার অপরাধ ছিল।
এটাই আমার অপরাধ, আমি থানি পাড়া কাটবো না। আপনি যদি তৃণমূলের প্রভাবিত ইউনিয়নের মানে কথা শুনে চলতেন তাহলে আপনার এই অবস্থা হতো। আমি তো গেছিলাম বহুবার, আমি তৃণমূলের সংগঠন ওয়েলফেয়ার অফিসে গেছিলাম, বহু লোকে তাদের বিভিন্ন সংগঠনে বলেছিলাম যে আমাকে একটা ব্যবস্থা করে দেন। আমি এও বলেছি ডিপার্টমেন্ট টর্চারিং করছে, আমার আমার বেডে বসে মদ খাচ্ছে, আমার এরকম অত্যাচার করছে। আপনার কথা শোনা হয়নি। আমার কথা কিছু আমরা ওরাই তো আমার বিরুদ্ধে করছে, তো ওরা কথা শুনবেটা কি করে আমাকে? আমি তো বুঝতে পারিনি প্রথমে যে ওরাই আমার পেছনে আছে। আমার বাড়ির সামনে ক্যাম্প লাগানো থাকে, আপনি শুনবেন তাহলে তাহলে আসল কথা বলি এবারে। ডাইরেক্টর সিকিউরিটি সিন সিকিউরিটি সেলের ক্যাম্প ডিউটি কোথায় থাকে? আমার বাড়ির সামনে ঘুরে বেড়ায় ওরা। তারা আমি ডাইরেক্টর সিকিউরিটি সব কটাকে চিনি, তারা আমাকে পাড়াতে কখন যাচ্ছি কখন যাচ্ছে টাইমিং নোট করে তারা। আজকে এটা কেন হবে? আচ্ছা, পুলিশের আমরা দেখতে পাই যে ধরুন আপনার মতন যারা সাব ইন্সপেক্টর আছে, বিভিন্ন সময় তাদেরকে যারা উপরতলায় আছে তাদেরকে খুশি করার জন্য বিভিন্ন উৎকোচ গ্রহণ করে তাদেরকে ভেট দিতে হয়। তো আপনার কি মানে সেরকম ভেট না দেওয়ার ফলে কি এই অত্যাচার এরকম? আর ধরুন সেটাই ধরে নিন, আমি ভেট দিতে এরকম বলুন তো, কেউ কখনো আপনাকে এরকম বলে মানে ইয়ে করেছে? আমি তো ডিপার্টমেন্টে এতদিন চাকরি করছি, এটা একটা অলিখিত প্রথা আছে পুলিশে, তাই তো? পুলিশ সেটা অলিখিত পোষা, যার পয়সা আছে, যার ক্ষমতা আছে সে ভালো ভালো পোস্টিং পাবে, যার ক্ষমতা নেই, পয়সা দেওয়ার ক্ষমতা নেই, সে পাবে না। আর আমি দেবই বা কেন? আমি পয়সা দেবো কেন? আমার কি দরকার প্রয়োজন আছে? আমি সামান্য একটা সাধারণ কর্মচারী, পুলিশের কনস্টেবলে ভর্তি হয়েছি, সাব ইন্সপেক্টর হয়েছে। চায়ের দোকানটা কোথায় চলে আপনার? আমার ব্যারাকপুরে চায়ের দোকান আছে, 14 নম্বর গেট থেকে বেরিয়ে স্টেট ব্যাংকে, আনন্দপুরি স্টেট ব্যাংকে পাচ্ছে শ্রী রাধারানী টি স্টল। আমার বউ, আমার ওয়াইফ নিজে চার করে, আমার শাশুড়ি শ্বশুর এসছে। আমার ওই একটা বাড়ি করছিলাম লোন নিয়ে, আমার বউয়ের গন্যা বন্ধুকে দিয়ে বর্ধমানে শেখানো, সেই বিভিন্ন থ্রেডিংয়ের অবস্থা, টাকা দিতে হবে নাহলে সে বাড়ি বন্ধ করে দেবো। এখন কাজ বন্ধ আছে, যাই হোক অর্থ অবস্থা খুবই খারাপ। বলছি তো কিডনি বেঁচে আমাকে এখন খেতে হবে, যা আমাকে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করলো। আপনাদের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটাই প্রশ্ন, আপনাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু আপনারা এটা কেন করলেন? কার ইশারায় করলেন? কোন ব্যক্তির করলেন? আমি তো কারোর ক্ষতি করিনি, আপনার কোনো ক্ষতিও চাইনি। যেটা করলেন, ব্রাহ্মণ সন্তান, সনাতন ধর্মের একজন, আমি ব্রাহ্মণ, আপনারা ঠিক করলেন এটা। আমি আপনাদের কোনো ক্ষতি চাইনি, কোনো ক্ষতিও করিনি, কোনো বদনামও করিনি। আপনারা যা করছেন আমি কারোর দায়িত্ব নিয়ে নিই, পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নিয়ে নিই, কিন্তু আপনারা যে দায়িত্বটা আমার নিলেন, আমি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমার এই সমস্যাটা আপনি সমাধান করে দিন। বারবার একটা করজোরে বোধন করছি। আমি তো আগের যে আমাদের এই নতুন সরকার যে রয়েছে, সনাতনী সরকার, যার মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তার আগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখ্যমন্ত্রী। আর তার তো আপনি সিকিউরিটির এতে ছিলেন। হ্যাঁ, ডাক্তার সিকিউরিটিতে আমি ছিলাম 2009 সাল অবধি আমি ছিলাম। সেখানে আপনার কথা কেউ শোনেনি? আমি ওখানে অ্যাপ্লিকেশন করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাপ্লিকেশন করেছিলাম, সে যায়নি। আমাদের অ্যাপ্লিকেশন যাবে না সেখানে, যাদের ওদের শান্তনু বিশ্বাসের হাতেই চলে গেছে। কার হাতে গেছে, কোথা থেকে গেছে আমি তো তা জানি না। আমি আমার অ্যাপ্লিকেশন করেছিলাম, ডাইরেক্ট নবান্ন গিয়ে দিয়েছিলাম। আমি জানি না তার আমার অ্যাপ্লিকেশনটা কোথায় গেল। অথচ সুপ্রিয়ার আসলে ব্যাপারটা হচ্ছে, আমি তো সাধারণ কর্মচারী, আমাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা তো ওনাদের হাতে, যাদের হাতে পয়সা, যারা বিভিন্ন থানা কেটেছেন, দাদার না ফাঁড়ি কেটে, তাদের প্রচুর পয়সা, তাদের প্রচুর ক্ষমতা, 3টে ফ্ল্যাট 4টে ফ্ল্যাট, তাদের ডাক মাসের পয়সা সংসার চলে। আমার তো সেই পেট চলে না। তাহলে যারা লেজুর ভিত্তি করেছেন আগের সরকারের, তারা সুখে শান্তিতে ছিল? অবশ্যই আছে, তারা দিব্যি আনন্দে আছে, তাদের পরিবারে মাংস ভাত খেয়ে বেঁচে আছে। লোক যারা সৎ সাত্বিক লোক, তাদের এখন চা বিক্রি করে খেতে হচ্ছে। চা বিক্রি করে হাফ পেটে চলে যায়। আমরা হাফ বেলা খাই, আমার বাড়িতে আমার ছেলে আজকে খাইনি, হাফ বেলা খাইনি। আমার ছেলে দেখে আসুন কোয়ার্টারে গিয়ে, আমার ছেলে সকালে ভাতও খাইনি। এই তো অবস্থা করে দিয়েছে বলুন। ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলছে একটু দেখুন, একটু ভাবুন, আমাদের জন্য ভাবুন। আজকে ডিপার্টমেন্টে আরও আড়াই মেজর সুবেদার, এরা যা বলবে শেষ কথা, ওপর অব্দি উঠতেই দেবে না, ওপর অব্দি কোনো অ্যাপ্লিকেশান যেতে দেবে না। এই প্রথা চলে আসে এত বছর ধরে। আমি মুখ্যমন্ত্রীকে বলছি প্রথাটা আপনি ভাঙুন। আর থানায় মেজবাবু, বড়বাবু আর ডাকমাস্টার ছাড়া কোনো কথা নেই। অসভ্য বাজায় গালাগাল বিভিন্ন থানায়, আমাদের বিভিন্ন ব্যাচম্যানরা আছে, তারা বলছে, তারা আমাকে বলছে, তারা শুনছি, আমি নিজে গিয়ে দেখছি প্র্যাকটিক্যাল। কবে এই থ্রেট কালচারতে কবে মুক্ত হব, আর কবে মুক্ত হবে? বিভিন্ন রকম ফলস এলিগেশন আমি দিতে পারবো না, ফলস হলে কাউকে কেন দেবো আমি? সে কি অন্যায় করেছে? মিথ্যা কেস করারও চাপ ছিল আপনার উপরে? না, থানায় গেলে আমাকে করাতে হতো, দিত, আমাকে নিশ্চয়ই চাপ করতো। আরো বন্ধু বান্ধবদের চাপ, যেমন কলিকে চাপ করতো, আমাকেও করতো তারা। আজকে সনাতন ধর্ম এসছে বলে আজকে মুখ ফুটে দুটো কথা বলতে পারছি, কিন্তু আজকে যদি ওই সরকার আসতে, এতক্ষণ আমার দোকান ভাঙচুর হয়ে যেত, আমার কোয়ার্টারে অশান্তি মাতি দিত, আমাকে থানায় নিয়ে ঢুকিয়ে দিত, আমাকে দিয়ে জোর করে ভিআরএস আমাকে ডিসমিসই করে দিয়েছিল, এরকম একটা ব্যবস্থা করেছিল। আমার অ্যাবসেন্ট দিয়ে 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 আমার চাকরির অবস্থা পুরো শেষ। আমার যে এনকোয়ারিটা হয়েছিল সেখানে 21টা রিওয়ার্ড সেই এসপি দিয়েছিল। তাহলে আমি যদি এত খারাপ হই, তাহলে আমার 21টা রিওয়ার্ড কী করে হয়? আমি ইনকোয়ারিতে বলেছিলাম যে আমার আর কী অপরাধ আছে আমাকে বলুন, আমি থানা যাবো না, এটাই আমার অপরাধ। আর সব কিছু সবার ঠিক,
যারা থানায় ডাকমাস্টারি করছে, যারা পয়সা তুলছে, যারা এসিআইসি করছে তারা ঠিক, যারা ট্রাফিকে তাকাল তারা ঠিক, আর আমি খারাপ? পশ্চিমবঙ্গ পুলিশে একমাত্র আমিই খারাপ ব্যক্তি, আর বাদ বাকি সবাই ভালো। বছরকে বছর ধরে আমি নিজে চামার ওখানে জন্ম ব্যারাকপুরে দেখে আসছি, যারা বর্ডারে পোস্টিং তারা বিভিন্ন রকম 2 নম্বরই পয়সা দিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা সব করছে। আর কি বলবো, আর আমার কিছু বলা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই করজোরে আবেদন, আপনি এটার একটা বিহিত করুন, আর আমি পারছি না। আপনারা পুরোটা শুনলেন, শুনে এবার যারা পুলিশ কর্মী রয়েছেন, যারা সাধারণ নাগরিক রয়েছেন, একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ওপরে যদি এরকম অত্যাচার হয়, তাহলে সাধারণ মানুষ যারা এই সরকারের বিভিন্ন অনৈতিক কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধে কি হয়েছে, কি চলেছে, এটা আপনাদের সহজেই অনুমেয়। আমরা আপনাদের মতামত চাই, আপনাদের কমেন্ট চাই। আপনারা আমাদেরকে জানাবেন যে এই তন্ময় চ্যাটার্জির সাথে যে কাজটা হয়েছে সাব ইন্সপেক্টর, এটা কি ঠিক হয়েছে? আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমরা সমৃদ্ধ হব। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু মানুষের জন্য গলা তুলে কথা বলে। আপনি লক্ষ্য করবেন যে কখনো কোনো দিন আপনার বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে ঘটে চলা কোনো অন্যায়ের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারেনি, আদর্শ তিতুমির পত্রিকার সাংবাদিকরা কিন্তু গিয়ে বিড়ালের ঘণ্টা বেঁধে আওয়াজ তুলছে। আজ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।